ছন্দ শিখুন সহজে, এই শিরোনামে কবিতার ছন্দ এবং ছন্দের কবিতার আবৃত্তি সম্পর্কীয় আলোচনার দশম ও শেষ পর্বে সকলকে স্বাগত। আমরা এই পর্বে প্রথমে মুক্তক ছন্দ বিষয়ে জানব, তারপর গদ্য ছন্দ এবং তারপর প্রত্ন মাত্রা বৃত্ত ছন্দ বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমে আসি মুক্তক ছন্দের আলোচনায়। এই ছন্দটিকে বলাকার ছন্দ বলা হয়। মুক্তক ছন্দ হল অমিত্রাক্ষর তথা প্রবহমান পয়ারের বিবর্তিত রূপ। রবীন্দ্রনাথ এই ছন্দের সাধারণভাবে পরিচয় করিয়েছেন বেড়া ভাঙা পয়ার এই নামে। রবীন্দ্রনাথ গদ্য ছন্দ বিষয়ে লিখতে গিয়ে বলেছেন, 14 অক্ষরের গণ্ডি ভাঙা পয়ার একদিন মানসীর এক কবিতায় লিখেছিল, তার নাম নিষ্ফল প্রয়াস। অবশেষে আরও অনেক বছর পরে বেড়া ভাঙা পয়ার দেখা দিতে লাগল বলাকার পলাতকায়। এতে করে কাব্যছন্দ গদ্যের কতকটা কাছে এলো বটে, তবু মেয়ে কম্পার্টমেন্ট রয়ে গেল। পুরাতন ছন্দরীতির বাঁধন খুলল না। রবীন্দ্রনাথের এই উক্তি থেকে মোটামুটিভাবে এই ছন্দের লক্ষণ ধরা পড়ে। রবীন্দ্রনাথের প্রথম অমিল কবিতা নিষ্ফল কামনা শুধু অমিল বলেই নয়, এর অপর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অসম চরণ বিন্যাস। বৃথায় ক্রন্দন হায় রে দুরাশা, এ রহস্য এ আনন্দ তোর তরে নয়, যাহা পাস তাই ভালো, হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকু প্রেমের আভাস। এর সুদীর্ঘ কাল পর রবীন্দ্রনাথ রচনা করলেন বলাকা কাব্যগ্রন্থ। এর অনেকগুলো কবিতা অসম চরণে বিন্যস্ত হলেও এগুলো মেত্রাক্ষর বা মিলযুক্ত। বস্তুত অসম চরণ বিন্যাসী বলাকার ছন্দের প্রধান বৈশিষ্ট্য, এবং সেগুলো সমিলও হতে পারে, অমিলও হতে পারে। ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর, তরণী কাঁপিছে থরথর, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাসনি ফিরে, সম্মুখের বাণী নিক তোরে টানি মহাস্রোতে, পশ্চাতের কোলাহল হতে অতল আধারে অকুল আলোতে। বলাকার কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃত এই স্তবকে অসম চরণ রয়েছে, আবার মিলও রয়েছে। রবীন্দ্রনাথ এরপর বেড়া ভাঙা পয়ারের দৃষ্টান্ত রূপে উল্লেখ করেছেন পলাতকার কথা। আষাঢ় শ্রাবণ অবশেষে গেল ভেসে ছিন্ন মেঘের পালে, গুরু গুরু মৃদঙ্গ তার বাজিয়ে দিয়ে আমার গানের তালে, শরৎ এলো শরৎ গেল চলে, নীল আকাশের কোলে রৌদ্র জলের কান্না হাসি হলো সারা, আমার সুরের থরে থরে ছড়িয়ে গেল শিউলি ফুলের ঝাড়া। পলাতকা কাব্যগ্রন্থ থেকে উদ্ধৃত এই স্তবকটির অসম চরণ বিন্যাসে একে গতানুগতিক ছন্দের বন্ধন থেকে মুক্তি দিয়েছে। এটিতেও মিল বর্তমান রয়েছে, সেদিক থেকে এটি বলাকারই সমধর্মী। কিন্তু এই দুটির মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। রবীন্দ্রনাথ একে বলেছেন বেড়া ভাঙা পয়ার। পয়ার বলতে তিনি অক্ষরবৃত্ত ছন্দকেই বুঝিয়ে থাকেন। নিষ্ফল কামনা এবং বলাকা দুটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পার্থক্যের মধ্যে নিষ্ফল কামনায় চরণের শেষে মিল নেই, বলাকায় মিল রয়েছে। কিন্তু পলাতকার সবকটি কবিতাই চতুর্মাত্রক স্বরবৃত্ত ছন্দে রচিত। অতএব এটিকে কোনো ক্রমেই পয়ার বলা সঙ্গত নয়। অবশ্য ছন্দের রূপকল্প বা প্যাটার্নের দিক থেকে এরা একই শ্রেণীভুক্ত বলে এদের একই অভিধায় অন্তর্ভুক্ত করা চলে। এবার আমরা বিভিন্ন রকম মুক্তক ছন্দের উদাহরণ জেনে নিই। মানসীর এই নিষ্ফল কামনা কবিতাটি। যে অমৃত লুকোনো তোমায় সে কোথায়, অন্ধকার সন্ধ্যার আকাশে
বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম, ওই নয়নীর নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা। এটি মানসিক কাব্যগ্রন্থের নিষ্ফল কামনা কবিতার অংশ। এটি অমিল মিশ্রবৃত্ত মুক্তক লঘু পয়ারের উদাহরণ। আসি সমিল মিশ্রবৃত্ত মুক্তক লঘু পয়ারের উদাহরণে। অজস্র দিনের আলো জানি একদিন দুচক্ষুরে দিয়েছিল ঋণ, ফিরাই নেবার দাবি জানাইছ আজ তুমি মহারাজ। শোধ করে দিতে হবে জানি, তবু কেন সন্ধ্যা দ্বীপে ফেলো ছায়াখানি। রোগশয্যায় কাব্যগ্রন্থের অজস্র দিনের আলো কবিতাটি সমিল মিশ্রবৃত্ত মুক্তক লঘু পয়ারের উদাহরণ। এবার আসি সমিল মুক্তক মহাপয়ারের উদাহরণে। মরি মরি সে আনন্দ থেমে যেত যদি, এই নদী হারাত তরঙ্গ বেগ, মুছিয়া ফেলিত তার সোনার লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিনে কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। এটি বলাকা কাব্যগ্রন্থের তুমি কি কেবল ছবি কবিতার অংশ। এখানে প্রথম ও চতুর্থ পংক্তি 14 মাত্রার, ষষ্ঠ পংক্তি 18 মাত্রার, অপরপক্ষে 2, 4, 6, 8 নানা আয়তনের পংক্তি বিন্যাসে কবিতাটি আদর্শ মুক্তকের একটি উদাহরণ। 18 মাত্রার সীমাও কোনো কোনো ক্ষেত্রে অতিক্রম করে গেছে, যেমন 20 মাত্রার পংক্তি। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভার মুক্ত সেখানে নাই। বলাকার এই কথা জানিতে তুমি কবিতার অংশ। অথবা 22 মাত্রার পংক্তি বলাকার 41 সংখ্যক কবিতা যে কথা বলিতে চাই, যে আনন্দ বেদনায় এই জীবন বারে বারে করেছে উদাস, হৃদয় খুঁজিছে আজি তাহারই প্রকাশ। এই জাতীয় দৃষ্টান্ত অপেক্ষাকৃত কম। রবীন্দ্রনাথ 18 মাত্রাকেই প্রবহমান ছন্দের ঊর্ধ্বতম সীমা বলে মনে করতেন। এবার অমিল মুক্তক মহাপয়ারের উদাহরণে আসি। অভিভূত ধরণীর দ্বীপে নেভা তরুণ দুয়ারে আসে রাত্রে, আধা অন্ধ আধা বোবা বিরাট অস্পষ্ট মূর্তি, যুগারম্ভ সৃষ্টিশালী অসমাপ্ত পুঞ্জীভূত যেন নিদ্রায় মায়ায়। আমি কর্তা, আমি মুক্ত, দিবসের আলোকে দীক্ষিত, কঠিন মাটির পরে প্রতি পদক্ষেপে যার আপনাকে জয় করে চলে। এটি নবজাতক কাব্য গ্রন্থের রাত্রি কবিতার অংশ। এরপর জীবনের শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ মুক্তক উপহার দিয়েছেন আমাদের। তার মুক্তক মিশ্রবৃত্ত, কলাবৃত্ত ও দলবৃত্ত 3 রীতিতেই মেলে। কিন্তু বলাকা ছন্দ বলতে কেবল মিশ্রবৃত্ত মুক্তককেই মনে করা হয়, যদিও সঠিক করে বলতে গেলে 3 রীতির মুক্তককেই বলাকা ছন্দ বলা উচিত। আমরা এবার অন্যান্য কবির কবিতায় মুক্তক ছন্দকে খোঁজে নিই। বুদ্ধদেব বসুর এই কবিতার অংশটি। কবি মশাই অনেক তো ধান ভানলেন, বলুন এবার, বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি। আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন। লোকেরা যার তাড়ায় ছোটে নানান পাড়ায়, সেইখানে কি প্রেমের আগুন? এটি স্বরবৃত্তে রচিত অমিল মুক্তক। প্রেমেন্দ্র মিত্রের চতুর্মাত্রিক মাত্রাবৃত্তে রচিত মুক্তক। নীল নীল সবুজের ছোঁয়া কিনা বুঝি না,
ফিকে গাঢ় হরেক রকম কম বেশি নীল, তার মাঝে শূন্যে মনা হাসির সামিল, কটা গাংচিল। বা সুভাষ মুখোপাধ্যায় 6 মাত্রার মাত্রাবৃত্তে এই অমিল মুক্তক রচনা করেছেন। অগ্নিকণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালা পানি, খুন হয়ে যায় সাদা সাদা ফেনা, ঘুম ভাঙা দলবদ্ধ ঢেউয়ের ক্ষুরধার তলোয়ারে। এবার আমরা আসি গদ্য ছন্দ বিষয়ে আলোচনায়। কাব্যের সুনিয়মিত ধ্বনি বিন্যাস রীতিকেই বলে ছন্দ, এবং এরকম ছন্দবদ্ধ রচনাকেই বলা হয় পদ্য। অপরপক্ষে যে রচনায় ওই সুনিয়মিত ধ্বনি বিন্যাসকে স্বীকার করা হয় না তারই নাম গদ্য। রবীন্দ্রনাথের ভাষায় ছন্দবদ্ধ কাব্যের ধ্বনি হচ্ছে অতি নিরূপিত, অর্থাৎ পদ্যে ধ্বনিকে সুস্পষ্ট রূপ দিয়ে ফুটিয়ে তোলা হয়। পদ্যের ছন্দবিন্যাস ধ্বনি হচ্ছে সুনিয়মিত, সুপরিমিত ও সুনির্দিষ্ট। পক্ষান্তরে গদ্যে ধ্বনির কোনো সুনির্দিষ্ট রূপ নেই, তার ধ্বনিবিন্যাস অনিয়মিত, অপরিমিত ও অনির্দিষ্ট, এক কথায় অনিরূপিত। গদ্য কবিতার ছন্দ মুক্তক ছন্দ থেকে আরও স্বাধীন। মুক্তক ছন্দে কবিতার পর্ব, চরণ, স্তবক সব কিছুর বন্ধনকে অস্বীকার করা হলেও তা পয়ার ছন্দের দ্বিমাত্রিক চাল ও কবিতার ভাষাকে স্বীকার করে। সেখানে গদ্যকেই কাব্যরূপ দেওয়া হয়। রবীন্দ্রনাথ বলেছেন, গদ্যকে কাব্যের প্রবর্তনায় শিল্পিত করা যায়, তখন সেই কাব্যের গতিতে এমন কিছু প্রকাশ পায় যা গদ্যের প্রাত্যহিক ব্যবহারের অতীত। পদ্য বলেই এর ভেতরে অতি মাধুর্য বা অতি মাদকতা থাকতে পারে না। কোমলে কঠিনে মিলে একটা সংযত রীতির আপনা আপনি উদ্ভব হয়। গদ্য রচনার চরণবিন্যাসের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কবি তাঁর পছন্দমতো পংক্তিগুলিকে সাজিয়ে দেন। স্তবক গঠনেও কবি যথেষ্ট স্বাধীনতা ভোগ করেন। চরণান্তিক মিল থাকে না। পর্বভাগ হয় ভাবের প্রবহমানতা অনুযায়ী, জিহ্বার ঝোঁক অনুযায়ী নয়। গদ্য কবিতার ছন্দ সাধারণত অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত রীতির। মাত্রাবৃত্ত রীতিতেও গদ্য কবিতা লেখা যায়, তবে মাত্রাবিচার উক্ত দুই রীতির নির্দিষ্ট নিয়মকে সবসময় মেনে চলে না, অর্থাৎ মাত্রা পদ্ধতিও অনিয়মিত। আমরা এবার গদ্য কবিতার কয়েকটি উদাহরণ জেনে নিই। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। কিংবা দীনেশ দাশের কবিতার এই অংশটি, জীবন্ত ফুলের ঘ্রাণে দুপুরের মিহি স্বপ্ন ছিঁড়ে খুঁড়ে গেল, জেগে দেখি আমি এসেছে আমার ঘরে ছোট এক বুনো মৌমাছি, ডানায় ডানায় যার অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ, পাঁশটে শরীরে যার সোঁদা গন্ধ অজানা বনের। কিংবা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার এই সুপরিচিত লাইন কটি, যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমু খাব, যাব, কিন্তু এখনই যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে। শুধু পদাকারে সজ্জিত না হওয়াতেই অতি উৎকৃষ্ট কাব্যধর্মী গদ্য যে
গদ্য কবিতা আখ্যা পায় না তার শ্রেষ্ঠ প্রমাণ রবীন্দ্রনাথের লিপিকা। আমরা লিপিকার সন্ধ্যা ও প্রভাত থেকে একটু উদাহরণ জেনে নিই। এখানে নামল সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিত নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা, জাগল কে, নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সিঁথি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। এটিকে অনায়াসে গদ্য কবিতায় রূপান্তরিত করা যায় শুধুমাত্র পদাকারে সাজিয়ে। শুধু লিপিকা নয়, যে কোনো উৎকৃষ্ট কাব্যধর্মী গদ্যকেই এভাবে গদ্য কবিতায় রূপান্তরিত করা সম্ভব। রবীন্দ্রনাথের লেখা থেকে আরেকটি উদাহরণ। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে। অনেক সময় মুক্তক ছন্দে লেখা কবিতাকে গদ্য কবিতা হিসেবে ভুল করা হয়, যেমন রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থের বাঁশি কবিতাটি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর পথের ধারে, লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝেই খসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন ধানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। এটি আপাতভাবে গদ্য কবিতা মনে হলেও এটি মুক্তক ছন্দের একটি নির্ভুল দৃষ্টান্ত। এখানে অক্ষরবৃত্ত ছন্দের 4, 6, 8 মাত্রার পর্ব বিভাগরীতি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। কবিতাটিতে আগা গোড়াই এই রীতি অনুসৃত হয়েছে, কোথাও কোনো ত্রুটি নেই। অতএব এটিকে গদ্য কবিতা বলবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এটি মুক্তক ছন্দে রচিত দৃষ্টান্ত বলেই গ্রহণযোগ্য। এবার আমরা অন্যান্য কবিদের কবিতায় একটু গদ্য ছন্দকে চিনে নিই। বুদ্ধদেব বসুর কবিতা। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। কিংবা প্রেমেন্দ্র মিত্রের সুপরিচিত নীলকণ্ঠ কবিতাটি। ভরাট করা সমুদ্র আর উচ্ছেদে করা অরণ্যের জগতে কি লাভ গড়ে কৃমিকীটের সভ্যতা, লালন করে স্তিমিত দীর্ঘ পরমায়ু কচ্ছপের মতো। এমিবারও তো মৃত্যু নেই। মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার, আর শিব নীলকণ্ঠ। সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী কবিতাটি। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা কুঁড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। আমরা এই আলোচনার শেষে
একটি সুপরিচিত কবিতা উলঙ্গ রাজার ছন্দ বিষয়ে কিছু কথা জেনে নেব। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। অনেকেই এই কবিতাটিকে গদ্য কবিতা বলে চিহ্নিত করেন, কিন্তু আসলে এটি মিশ্র বৃত্ত তথা অক্ষর বৃত্ত রীতির অমিল প্রবহমান অসমপদী কবিতা। এর মূল পর্বটি 8 মাত্রার, পরে 6 এবং 10 বা 2-4 মাত্রার খণ্ড পর্ব থাকতে পারে। এটির ছন্দ বিচারের ক্ষেত্রে আমরা আদি ও মধ্য রুদ্ধ দলে 1 মাত্রা হিসেব করলেই দেখব যে এটি অক্ষরবৃত্ত রীতিতে লেখা। ব্যতিক্রম শুধু একটি ক্ষেত্রে, শেষ দিকে একটি শিশুও ছিল বাক্যে। এখানে একটি শব্দ বিসৃষ্ট উচ্চারণে 3 মাত্রা হচ্ছে, অর্থাৎ আদি রুদ্ধ দলে 2 মাত্রা, কিন্তু পরের পংক্তির একটি শিশুর ক্ষেত্রে একটি যথাযথ 2 মাত্রা। আসলে গদ্য কবিতার ছদ্মবেশে এটি মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত রীতিতে লেখা একটি কবিতা। এবার আমরা জানব প্রত্ন মাত্রাবৃত্ত বা প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দ বিষয়ে। প্রত্ন মাত্রাবৃত্ত বা প্রাচীন মাত্রাবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দেরই একটি প্রকারভেদ। এই জাতীয় ছন্দে দীর্ঘ স্বরগুলি অর্থাৎ আ, ই, উ, এ, ও এগুলি দ্বিমাত্রিক হয়। যৌগিক স্বরও 2 মাত্রা পায়। হলন্ত অক্ষর বা রুদ্ধ দলকে 2 মাত্রা ধরা হয়। মাত্রাবৃত্তের সঙ্গে প্রত্ন মাত্রাবৃত্তের পার্থক্য শুধুমাত্র দীর্ঘ স্বরের দ্বিমাত্রিকতায়, অপরাপর বৈশিষ্ট্যে কোনো প্রভেদ নেই। তবে হ্রস্ব ও দীর্ঘ স্বরের মাত্রার হেরফের সবসময় যে একই নিয়মে চলে তা নয়। কখনো হ্রস্ব স্বরেও দীর্ঘ উচ্চারণ হলে দ্বিমাত্রিক হয়, আবার দীর্ঘ স্বরের উচ্চারণ দীর্ঘ না হয়ে হ্রস্ব হলে 1 মাত্রা পেয়ে থাকে। মোট কথা, প্রত্ন মাত্রাবৃত্তে এ ব্যাপারে বাঁধা ধরা নিয়ম সবসময় মানা হয় না। রবীন্দ্রনাথের আগে বাংলা কবিতায় যা কিছু মাত্রাবৃত্ত ছন্দের নিদর্শন আমরা পাই, তা প্রায় সবই প্রত্ন মাত্রাবৃত্ত। বিশুদ্ধ মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ রবীন্দ্রনাথই প্রথম তাঁর মানসী কাব্যে ব্যবহার করেন। প্রত্ন মাত্রাবৃত্তের আরেকটি বৈশিষ্ট্য হল এই ছন্দে পর্বের মাত্রা সংখ্যা 4 থেকে 8 পর্যন্ত হতে পারে। প্রত্ন মাত্রাবৃত্ত অতি প্রাচীন ছন্দ। বাংলা ভাষায় লেখা চর্যা পদগুলির ছন্দ প্রত্ন মাত্রাবৃত্ত, যেমন কা, আ, তরু, বর, পঞ্চবিডাল, চঞ্চল, চিয়ে, পৈঠ, কাল। এখানে আ, ই, এ, ও এই দীর্ঘ স্বরগুলি টেনে উচ্চারণ করার দরুন দ্বিমাত্রিক হয়েছে। বা হৃদয়ক মৃগমদ গীমক হার, দেহক সর্বশ গেহক সার। এখানে 2টি চরণের প্রথম 2টি পূর্ণ পর্বই মুক্তদল, কিন্তু দলের সংখ্যায় সমতা নেই, অক্ষরেও নেই। একটায় 8 ও অপরটায় 7। 3 জাতীয় কোনো ছন্দেই এটি বিশ্লেষণযোগ্য নয়। আমরা তখনই প্রত্ন মাত্রাবৃত্তের শরণাপন্ন হই, বিশেষত এইটি যখন ব্রজবুলিতে লেখা। এখানে কোনো রুদ্ধ দল নেই, পড়লেই বোঝা যায় দীর্ঘ স্বরের টান পড়েছে। অতএব সবকটি দীর্ঘ স্বর, এখানে দীর্ঘ স্বর আছে আ, ই এবং এ, এগুলিতে 2 মাত্রা দিলেই প্রতি পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা 8 ও অপূর্ণ পর্বে 7 হয়। কিন্তু এখানে যেহেতু সংস্কৃত ও প্রাকৃত ছন্দের রীতি অনুসৃত হয়েছে,
সেই রীতি অনুযায়ী পদের শেষ অক্ষর বা দলটিতে বিকল্পে দীর্ঘস্বর দেওয়া চলে। তাহলে শেষ পর্বটিও হবে অষ্টমাত্রক। আধুনিককালেও কোনো কোনো কবি প্রত্ন মাত্রাবৃত্ত ছন্দে কবিতা রচনা লিখে অভিনবত্ব দেখিয়েছেন। এদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের রচনা থেকে আমরা কয়েকটি দৃষ্টান্ত নিই। দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরি, আসিল যত বীর বৃন্দ আসন তব ঘেরি। প্রথম চরণের প্রথম পর্ব এবং দ্বিতীয় চরণের প্রথম ও তৃতীয় পর্বে সবকটি মুক্ত দল রয়েছে, কিন্তু মাত্রায় কিংবা অক্ষরে সমতা নেই। আবার দলের সংখ্যাও অনির্দিষ্ট। অতএব তিন জাতীয় ছন্দের কোনোটিতেই একে ব্যাখ্যা করা যায় না। এটি প্রচলিত সঙ্গীত এবং সাধু ভাষায় রচিত। অতএব আমরা এটিকে প্রত্ন মাত্রা বৃত্ত ছন্দে লেখা বলে চিহ্নিত করতে পারি। প্রত্যেকটি রুদ্ধ দল এবং দীর্ঘস্বরে দুমাত্রা দিলেই প্রতি পূর্ণ পর্বে ছমাত্রা করে হবে। এটি প্রত্ন মাত্রাবৃত্তে রচিত। প্রতি চরণে তিনটি পূর্ণ পর্ব, একটি করে অপূর্ণ পর্ব রয়েছে। পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা 6, অপূর্ণ পর্বের মাত্রা সংখ্যা 3। তবে শেষ দলে দুমাত্রা দিয়ে 4ও করা যেতে পারে। আরেকটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সুপরিচিত পংক্তি। পতনোভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। এখানে প্রতিটি লাইন 4টি করে পর্ব নিয়ে তৈরি। প্রথম লাইনটি 8 8 8 এবং 4 মাত্রার ভাঙা পর্ব, এবং পরেরটি 8 8 8 এবং 3 মাত্রার ভাঙা পর্ব নিয়ে তৈরি। প্রত্ন মাত্রা বিষয়ক আলোচনা শেষ করব প্রত্ন মাত্রা বৃত্ত ছন্দে লেখা যতীন্দ্রমোহন বাগচির কবিতা ভারতবর্ষের প্রথম পংক্তিটি দিয়ে। গঙ্গা গোদাবরী সিন্ধু সরস্বতী তরল ধারা বলিহারা, বিন্ধু হিমাচল কাঞ্চি মুকুট ধরা, মলয় বলয় শোভাসারা, নিযুতনি ঝরো ঝরো ঝঙ্কৃতা সিঞ্জিনী, উপলন পুরমণি পৃক্তা, লক্ষ তরাগ হৃদ বক্ষির মৃগমদ, চন্দন পঙ্কানুলিপ্তা। জয় জয় ভারত মর অমরাবতী, জয় ভুবনেশ্বরী মাতা, চির সম্পদ খনি দেশ শিরোমণি, চরণে ধরণী নত মাথা। বর্ষা শরৎ হিম শীত মধ আতপ, সজ্জিত ফল ফুল ডালা, শাল তালি বট খচ্চুর নারিকেল, আম্র কানন কেশমালা। ধান্য গোধূম যব হরিত হরিণ রুচি, ঝলমল অঞ্চল দোলে, চামেলি চম্পক কুন্দ কমল নিপ, গ্রন্থিত বক্ষ নিচোলে। জয় জয় ভারত মর অমরাবতী, জয় ভুবনেশ্বরী মাতা, চির সুষমা খনি রানী শিরোমণি, চরণে নিখিল নত মাথা। ছন্দ শিখুন সহজে এই আলোচনার 10ম পর্বের শেষে। এবার আমরা ছন্দ বিষয়ে এবং ছন্দের
কবিতার আবৃত্তি প্রসঙ্গে আরও কয়েকটি কথা বিশেষভাবে জেনে নেব। প্রথমেই বলবো আরও দু একটি ছন্দের কথা। উভচর ছন্দ, ছন্দের জাদুকর আমরা যাকে বলি, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় বেশ কয়েকটি উদাহরণ পাই, যেগুলি দ্বৈত বৃত্ত রূপে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ এগুলি দুটি ছন্দ, ধরা যাক স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত, দুই ক্ষেত্রেই আমরা যদি হিসেব করি তাহলে দেখব যে এটি দুটি ছন্দেরই শর্ত পূরণ করছে। আমরা দু একটি উদাহরণ দেখে নিই। সান্দ্র বর্ষণ হর্ষ কল্লোল, ঝিল্লি গুঞ্জন মঞ্জু হিল্লোল। সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতার লাইন দুটি, এটি আমরা গুণে দেখলে দেখব যে এটি মাত্রাবৃত্তে সপ্তমাত্রক, সাত মাত্রার মাত্রাবৃত্ত, এবং স্বরবৃত্তে আমরা হিসাব করলে দেখব যে এটি চার মাত্রার স্বরবৃত্ত। বা সিন্ধু তুমি বন্দনীয়, বিম্ব তুমি মাহেশ্বরী, দীপ্ত তুমি মুক্ত তুমি, তোমায় মোরা প্রণাম করি। এটি আমরা হিসেব করলে দেখব যে মাত্রাবৃত্তে পঞ্চমাত্রক এবং একই সঙ্গে স্বরবৃত্তে চতুর্মাত্রক। সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা ছন্দের জাদুকর বলি। বস্তুত ছন্দের ওপর তাঁর ছিল অসাধারণ দখল। শুধু বিভিন্ন ছন্দে কবিতা রচনাই নয়, বাংলা ছন্দের আলোচনাতেও তিনি বেশ কিছু নতুনত্ব সৃষ্টি করেছেন। ভারতচন্দ্রের মতোই তিনি অনেক সংস্কৃত ছন্দকে বাংলায় রূপায়িত করেছেন, কিন্তু দীর্ঘ স্বরকে দ্বিমাত্রক ধরে নয়, তিনি রুদ্ধ দলের দ্বিমাত্রক শক্তিকেই পুরো কাজে লাগিয়েছেন। ফলে সংস্কৃত ছন্দ বাংলা উচ্চারণে আর অস্বাভাবিক শোনায় না। আমরা একালের কবিদের রচনায় দেখি গদ্য কবিতার ঝোঁক অনেক প্রবল। কবিতায় বিশেষ ছন্দরীতির ব্যবহার বজায় থাকলেও এখন পদান্তিক মিল প্রায় উঠে যাচ্ছে, ছেদ চিহ্নের ব্যবহারও ক্রমশই কমে আসছে। একালের কবিদের রচনায় আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব, সেটি হলো স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতায় ত্রিস্বর বা পঞ্চস্বর পর্বের ব্যবহার ঊর্ধ্বমুখী। অর্থাৎ একটি পর্ব আমরা সাধারণভাবে দেখি যে স্বরবৃত্ত ছন্দে চার মাত্রার হয়, কিন্তু অনেকাংশেই আধুনিক কবিদের রচনায় আমরা দেখব যে তিন মাত্রার পর্ব বা পাঁচ মাত্রার পর্বের ব্যবহার ক্রমশ বাড়ছে। স্বরবৃত্ত ছন্দকে রবীন্দ্রনাথই প্রথম জাতে তুললেন, এই ছন্দকে প্রকৃত মর্যাদা দিলেন। রবীন্দ্রনাথ স্বরবৃত্ত ছন্দকেই সর্বপ্রকার ভাব প্রকাশের ক্ষেত্রে সার্থকতম প্রয়োগ করেছেন। রবীন্দ্রনাথ এই ছন্দকেই বাংলার স্বাভাবিক ছন্দ বলে মনে করতেন এবং এটিকে রামপ্রসাদী ছন্দ নামে অভিহিত করে মন্তব্য করেছিলেন যে ভবিষ্যতে এটি হবে বাংলার স্বাভাবিক ছন্দ। সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে এখন ছন্দের রীতি ও রূপে অনেক পূর্ণতা এসেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন আমরা কিছু কবিতার ছন্দকে এই তিন ছন্দরীতির যে রীতিতে ফেলব, তা এক সময় ছান্দসিকেরা অন্য ছন্দ ভাবতেন। এরকম কয়েকটি উদাহরণ আমরা জেনে নিই। বিশিষ্ট ছান্দসিক প্রবোধচন্দ্র সেন 2, 3, 5 ও 7 মাত্রার স্বরবৃত্তের কথা বলেছেন। যেমন হায় রে বন্ধু দুঃখ মোরসে, বলতে চক্ষে ঝরছে জল, বেদনা সিন্ধু উথলে উঠছে, মোরে বক্ষে নাইকো তল।
এই ছন্দটিকে তিনি বলেছেন দ্বিস্বরপাদ স্বরবৃত্ত। কিন্তু আমরা এখন যদি এটি গণনা করি তাহলে দেখব যে এখন ছন্দবিজ্ঞানের দৃষ্টিকে এটিকে আমরা 6 মাত্রার মাত্রাবৃত্ত হিসেবে চিহ্নিত করব। আরেকটি কবিতায় আসা যাক। 30 কোটি দেশবাসী ডুবছে রে বন্যায়, তোমরা কি মেষ হবে সইছ যে অন্যায়। এটিকে প্রবোধচন্দ্র সেন ত্রিমাত্রক স্বরবৃত্ত বলেছেন। এখানে দেশবাসী শব্দের দেশবাসী উচ্চারণ করলেই স্বরবৃত্তে কিন্তু এটির ছন্দপতন হবে। এখন ছান্দসিকেরা এটিকে চতুর্মাত্রক মাত্রাবৃত্ত বলবেন। আপন বক্ষের কাঁপন দেখলেই যে জন চমকায় মরণ তারে সেই। শ্রী সেন এটিকে চতুস্বরপাদ অর্থাৎ 4 মাত্রার স্বরবৃত্ত বলেছেন, যা এখন ছান্দসিকেরা সপ্তমাত্রক মাত্রাবৃত্ত হিসেবে চিহ্নিত করবেন। সংসারে একদিন থাকবে না কেউ ভাই, আর তবে মৃত্যুর ভয় কিরে ভয় নাই। প্রবোধচন্দ্র সেন এটিকে পঞ্চস্বরপাদ স্বরবৃত্ত বলে চিহ্নিত করেছেন, যেটিকে এখন ছান্দসিকেরা চতুর্মাত্রক মাত্রাবৃত্ত বলবেন। একইভাবে সত্যেন্দ্রনাথ দত্তের সাঁঝাই কবিতাটির প্রসঙ্গে আসা যাক। এটির ছন্দ সত্যেন্দ্রনাথ দত্ত বা প্রবোধচন্দ্র সেন বলতেন সপ্তমাত্রক স্বরবৃত্ত, যা একালে অতিপর্ব সহ 4 মাত্রার স্বরবৃত্ত হিসেবে চিহ্নিত। এখন আমরা এই সময়ে দাঁড়িয়ে যদি সাঁঝাই কবিতাটি 7 মাত্রার স্বরবৃত্ত বলি, তাহলে হিসেব করলে দেখা যাবে সত্যি এটি নিখুঁত 3-4 ছন্দে লেখা, যা সত্যেন্দ্রনাথ দত্তের স্বরবৃত্ত ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে একটি। এটি ছন্দ বজায় রেখে যদি আমরা 3-4 ছন্দে আবৃত্তি করতে যাই তাহলে দেখব যে এখানে শ্বাস নেবার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। একইভাবে আমরা যদি ধরুন লিচু চোরকে 3-4 মাত্রার স্বরবৃত্ত হিসেবে চিহ্নিত করি, তাহলে দেখব যে এক্ষেত্রেও আমরা দম ফেলার কোনো জায়গা পাব না। এইভাবেই আমরা নানা কবিতার উদাহরণ দেখলে দেখব যে একসময় 2, 3, 5 বা 7 মাত্রার স্বরবৃত্তের কথা যে বলা হতো, আজকের সময়ের ছন্দ শাস্ত্রের মানুষজন সেগুলিকে অন্য নানা ছন্দে চিহ্নিত করবেন এবং আমরা দেখব যে কেবলমাত্র 4 মাত্রার স্বরবৃত্ত ছন্দেরই অস্তিত্ব রয়েছে। এভাবেই অনেক সময় দেখা যায় যে কিছু ছন্দের কবিতা আমরা অক্ষর বৃত্ত হিসেবে চিহ্নিত করি, যেটি হয়তো এখনের রীতি অনুযায়ী আমরা মাত্রাবৃত্ত হিসেবে চিহ্নিত করব। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটির কথা ধরা যাক। কোনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর বরষা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। অষ্টমাত্রক অক্ষরবৃত্ত হিসেবে এটিকে চিহ্নিত করলে দেখব যে সমস্ত কবিতাটি এই ছন্দের বৈশিষ্ট্যগুলি পূরণ করছে। আমরা এই কবিতাটির একেবারে শেষে দেখব শূন্য নদীর কথাটি, এবং তখনই বুঝতে পারবো যে এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা নয়, এটি 4 মাত্রার
মাত্রাবৃত্তে লেখা। অক্ষরবৃত্তের সঙ্গে মাত্রাবৃত্তের পার্থক্য শুধু একটি স্থানে। অক্ষরবৃত্তে পদান্তস্থিত রুদ্ধদল শুধু দ্বিমাত্রক, আর মাত্রাবৃত্তে রুদ্ধদল সর্বত্র দ্বিমাত্রক। অতএব কোনো রচনায় যদি পদের আদিতে বা মধ্যে কোনো রুদ্ধদল না থাকে, তবে ওটিকে যেমন অক্ষরবৃত্ত রূপে বিশ্লেষণ করা চলে, তেমনি চলে মাত্রাবৃত্তেও। কবিতার ছন্দ এবং ছন্দের কবিতার আবৃত্তি বিষয়ক আলোচনার শেষ প্রান্তে এসে আরেকটি বিষয়ে দু চার কথা বলবো। অনেক সময় দেখা যায় কবিতাকে ছন্দে আবৃত্তি করা বলতে অনেকে ছন্দটিকে প্রকট করে বা তালটিকে বড় করে তাল ঠুকে কবিতা বলা মনে করেন। ছন্দের কবিতার আবৃত্তি করবার অর্থ কিন্তু তাল ঠুকে কবিতা বলা নয়। একটি কবিতা আবৃত্তি হয়ে ওঠে আবৃত্তি শিল্পীর স্বর, বাকভঙ্গি, ছন্দ, অভিব্যক্তি ইত্যাদির সঠিক ব্যবহারের মধ্য দিয়ে। একজন আবৃত্তি শিল্পী সচেতনভাবে তার কবিতায় স্বর স্থাপত্য গড়ে তোলেন। তার আবৃত্তিতে গড়ে তোলেন উচ্চারণের অর্থ বা ধ্বনিব্যঞ্জনা, ছন্দের নানা স্পন্দ ও ছন্দমণ্ডল সুচারুভাবে ধরা দেয় একজন দক্ষ আবৃত্তি শিল্পীর আবৃত্তিতে। আমরা জানি আবৃত্তি স্বর ও উচ্চারণ আশ্রিত, অর্থাৎ ধ্বনি আশ্রিত। যে কোনো ভাষার ধ্বনি বৈচিত্র্য ও ধ্বনি সৌন্দর্য প্রকাশ পায় একটি কবিতার যোগ্য আবৃত্তির মধ্য দিয়ে। সেক্ষেত্রে অনেক সময় যখন ছন্দটিকে প্রকট করে তালি দিয়ে বা তবলা বা অন্য কোনো তালবাদ্যের সঙ্গে আবৃত্তি করা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দ্রুত লয়ে আবৃত্তি করার কারণে এতে কবিতার কাব্য ভাষা গুরুত্ব পায় না। আবৃত্তির নানা প্রকরণগুলি, যেমন স্বর, উচ্চারণ, ছন্দ, অভিব্যক্তি, বাকভঙ্গি ইত্যাদি, যে সমস্ত বিষয় নিয়ে একটি কবিতা আবৃত্তি হয়ে ওঠে, সেগুলি মোটেই গুরুত্ব পায় না। এবং এক্ষেত্রে দেখা যায় এই সমস্ত তাল ঠুকে বলা কবিতার শ্রোতারা তাহলে কিছু বলাকেই উপভোগ করেন। এখানে কিছুটা চটুলভাবে এই কবিতাগুলিকে তবলা বা বিভিন্ন রকম তালবাদ্যের সঙ্গতের সঙ্গে উপস্থাপিত করা হয়, এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শ্রোতারা এই রিদিমটা উপভোগ করেন। সেক্ষেত্রে কিন্তু কবিতার কাব্য ভাষা তাঁরা উপভোগ করেন না। আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় যে একটি কবিতার আবৃত্তি করার সময় তা গানের মতো একটি নির্দিষ্ট লয়ে সাধারণত করা হয় না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ছন্দের কবিতায় লয়কে বাড়িয়ে কমিয়ে একটা ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। আমরা যখন একটি কবিতাকে নির্দিষ্ট তালের বাঁধা ধরার মধ্যে রেখে আবৃত্তি হিসেবে উপস্থাপিত করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু এই লয়ের ব্যবহারের বিষয়টি সেই আবৃত্তিতে কোনোভাবেই পাওয়া যায় না। এবং এই ধরনের ছন্দের কবিতাকে এইভাবে উপস্থাপিত করার
প্রবণতার আরেকটি কারণ হলো যে সেক্ষেত্রে যিনি উপস্থাপিত করছেন তাকে গানের মতো সুরের চর্চা বা সুরের জ্ঞান থাকার প্রয়োজন নেই। আবার আবৃত্তির নানা প্রকরণগুলি যা সঠিক ব্যবহারের মধ্য দিয়ে একটি কবিতা আবৃত্তি শিল্পীর কণ্ঠে আবৃত্তি হয়ে ওঠে, সেগুলিরও চর্চার প্রয়োজন পড়ে না। কেবলমাত্র তালটিকে জানলেই চলে। আসলে দেশজ ছন্দ, এই যে আমরা বলছি চার মাত্রার স্বরবৃত্ত, এই যে দেশজ ছন্দ, এগুলি লোকসঙ্গীত থেকে এসেছে বলে মনে করা হয়। বাদ্যযন্ত্রের সম ও তালের ঝোঁক এবং এই ছন্দের পর্বাঘাত অনেকটা এক। এ থেকে অনুমান করা হয় যে বাদ্য ছন্দের অনুকরণ করেই এই কাব্য ছন্দের উদ্ভব হয়েছিল। পর্বাঘাত ও তালের সাদৃশ্য ছাড়া আরও একটি কারণে এই অনুমানকে সঠিক বলে মনে করা হয়। ভারতীয় সঙ্গীতে খ্যামটা নামে একটি তাল আছে। ঢোল বা মাদলে এই তাল বেশি বাজানো হয়। এই বাদ্য ছন্দের সাথে এক শ্রেণীর ছড়ার ছন্দ হুবহু মিলে যায়। খ্যামটা তালের কয়েকটি বোলের সাথে এরকম কয়েকটি কবিতার লাইন আমি দেখানোর চেষ্টা করি। ধাকদিন দিনী নাগদিন দিনী ধাকদিন দিনী নাগদিন দিনী ধাকদিন দিনী নাগদিন দিন আয় আয় সই জওলানি গে চল ধাগে দিন কেনে নাগে দিন কেনে ধাগে দিন কেনে নাগে দিন কেনে বৃষ্টি পড়ে টাপুরি টুপুরি নদেই এলো বান তাকদিন দিনী নাগদিন দিন তাকদিন দিনী নাগদিন দিনী ফড়িং বাবুর বিয়ে টিকটিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাঠিয়ে দিয়ে ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে দৈবে হতেম দশমরত্ন নবরত্নের মালে গিজিতা গিজোড় 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 গিজিতা গিজোড় 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 আকাশ জুড়ে ঢল নেমেছে সূর্যি ডুবেছে গিজিতা গিজোড় গিজিতা গিজোড় গিজিতা গিজোড় গিজিতা গিজোড়। এগুলি খ্যামটা তালের কয়েকটি বোল এবং তার সাথে কয়েকটি ছড়ার এবং কবিতার লাইন বললাম। খ্যামটা তাল অন্তজ শ্রেণীভুক্ত, অর্থাৎ ধ্রুপদ খেয়ালের আসরে তার জায়গা নেই। দেশি সঙ্গীত বা লোকসঙ্গীতেই তার প্রচলন বেশি। লোকসঙ্গীত থেকেই নিম্ন শ্রেণীর মার্গ সঙ্গীতে এই তালটি নেওয়া হয়েছে। বাংলা কাব্য এই ছন্দটির জন্য লোকসঙ্গীতের কাছে ঋণী। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সাঁওতাল, মুন্ডারি প্রভৃতি কৌলভাষী আদিবাসীদের বাস। এদের মধ্যে খ্যামটা নামে এক প্রকার গান খুব বেশি প্রচলিত। মুন্ডা দোরং নামে কৌল গানের সংকলনে খ্যামটা শ্রেণীর অনেকগুলি গীত সংগৃহীত দেখা যায়। এই সকল আদিবাসীদের গানে দুইটি তাল প্রধান, খ্যামটা ও কাহারবা। সাঁওতালি গান সুর প্রধান, কথা বেশি নেই। মাদলে যে ছন্দ বাজে তা অনুকরণ করাই এই গানের উদ্দেশ্য। এরূপ বাদ্যযন্ত্রে বাংলা শব্দ ভরে দিয়েই দেশজ ছন্দ উৎপন্ন হয়েছে বলে মনে করা হয়। ৮-৯ বৎসর আগে বাংলাদেশে কৌলভাষী আদিবাসীগণ অধিক সংখ্যায় বসবাস করত। তাদের গান থেকেই এই তালধর্মী ছন্দটি বাংলায় গৃহীত হয়েছিল মনে করা হয়। এই ছন্দ শিষ্ট সাহিত্যে প্রচলন করার কৃতিত্ব কার প্রাপ্য তা এখন নির্ণয় করা কঠিন। বিজয়গুপ্তের নামে প্রচলিত মনসা মঙ্গলে দেশজ ছন্দে রচিত অনেকগুলি কবিতা পাওয়া যায়। লোচন দাসও এই ছন্দে কিছু কিছু পদ রচনা করেছিলেন। সেই পয়ার ত্রিপদীর যুগে লোচনের নূতন ধরনের রচনাকে ধামালি বলা হতো। এই নাম থেকেই বোঝা যাচ্ছে ছন্দটি অকলিন। আমরা অনেক সময় এই দেশজ ছন্দে কবিতার আবৃত্তি করার সময় কবিতার কাব্য ভাষা আবৃত্তির অন্যান্য প্রকরণগুলি উপেক্ষা করে কেবল এর তালের বিষয়টিকে প্রকট করে উচ্চারণ করি। আবৃত্তি শেখার প্রথম ধাপে যখন ছন্দের কবিতা আমরা তাল রেখে বলতে শিখি, তখন সব বর্ণনা, আবেগ, অভিব্যক্তি আড়ালে পড়ে যায় বা আড়ষ্ট হয়ে ওঠে। শুধু তাল ঠোকাটাই জেগে থাকে। ছন্দে আবৃত্তি করার প্রয়াস সেখানে অতিরিক্ত আকারেই ব্যক্ত। বহুদিনের অভ্যেসে যখন আমরা ছন্দ এবং তার অন্তর্গত তালের বিভাজন, চলন এগুলি আয়ত্তে নিয়ে আসতে পারি, তখন
ছন্দ ঠিক রেখে বলাটা বা প্রকাশটা এতই সহজ হয়ে ওঠে যে যেন স্বাভাবিক কথা বলার মতোই মনে হয়, অথচ ছন্দও টের পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকেই দু একটি উদাহরণ দিই। এক গাঁয়ে কবিতাটি: আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। সাধারণভাবে আমরা আবৃত্তি শিল্পীদের কবিতাটি এইভাবে আবৃত্তি করতে দেখি। আমরা দেখতে পাচ্ছি এটি স্বরবৃত্ত, 4 মাত্রার স্বরবৃত্তে লেখা। এখন আমরা যদি এর এই তালের বিষয়টিকে প্রকট করে আবৃত্তি করার চেষ্টা করি তাহলে কি হবে দেখা যাক। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদেরই গাছে গায়ে যে দোয়েলে পাখি, তাহারে গানে আমার নাচে বুক। তাহারে দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমারে ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমারই নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহারে নামটি রঞ্জনা। প্রকৃতপক্ষে প্রাথমিকভাবে ছন্দটি বোঝার ক্ষেত্রে এটি এইভাবে তাল ঠুকে বলাটা প্রাথমিক ধাপ। তারপরে আবৃত্তির নানা প্রকরণ যুক্ত হয়ে কবিতাটি আবৃত্তি হয়ে ওঠে। কাজেই আমরা যদি এইভাবে তালটিকে তীব্র করে কবিতার আবৃত্তি করি তাহলে প্রকৃতপক্ষে আমরা পেছনের দিকে হাঁটব। এবং আরেকটি কথা বলা আবশ্যক যে তাল সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকলেই ছন্দে লেখা যেগুলি অন্তমিল আছে বা অন্তমিল নেই, এই রকম ছন্দে লেখা কবিতাগুলি সমস্তই অত্যন্ত সহজেই এইভাবে তালি দিয়ে বা তাল ঠুকে বলা যায়। এমনকি অক্ষরবৃত্ত ছন্দের কবিতাও চাইলে বলে দেওয়া যায়, কিন্তু তখন সেগুলি কিন্তু কোনোটাই আর আবৃত্তি হয়ে ওঠে না। এই ছন্দ শিখুন সহজে আলোচনার শেষে সকলকে অনুরোধ, যারা এই 10টি পর্বের আলোচনা শুনবেন তারা অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে। ধন্যবাদ।